যাকে নিয়ে আমাদের কোনো বক্তব্য আমি এই যদি দেশটা এগিয়ে যাওয়ার কথা ভাবে আমাদের কাছে সময় খুব সীমিত। আমি সেই বিষয়ে প্রত্যেকের কাছে আসব। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা প্রথমেই অর্থনীতি অধ্যাপকরা যেটা জানালেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কর্মসংস্থান করতে হয়, অর্থনীতির চাকা ঘোরাতে হয়, তাহলে প্রথম প্রয়োজন যে খানিকটা আয়করের মাধ্যমে যাতে লোকের হাতে আয়টা বাড়ে এবং তার মাধ্যমে চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে যোগান বাড়বে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমি প্রথমে অর্থনীতিবিদদের কাছে আসব। আমি কুমারজিৎ মণ্ডল, ওয়ে আউটটা কি আছে নির্মলা সীতারামনের কাছে? ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার মতো জায়গায়, মানে এই গুপ্ত ঋণ আর সোজা ঋণ, প্রকাশ্যে ঋণ, এই সব মিলিয়ে ক্যাপিটাল ইনভেস্ট করার মতো জায়গায় রয়েছে সরকার? এটাই একটা ব্যাপার যে ওয়ে আউট খুব বেশি কিছু নেই ওনার হাতে, কারণ ট্যাক্স কতটা বাড়ানো যাবে সেটা নিয়ে খুব সন্দেহ আছে, কারণ ভারতবর্ষের ট্যাক্স বেস খুবই ছোট, আয়কর কাঠামোয় খুব বেশি পরিবর্তন করা যাবে না। আর যদি এই স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি আবার বাড়াতে হয় তাতে আরো ছোট হয়ে যাবে ওই পরিসরটা, সেটা খুবই ডেঞ্জারাস। তাহলে ওই বাজার থেকে ঋণ তোলা, আর ঋণ তোলার ব্যাপারে এবার মিডিয়াতেও কিছুদিন ধরেই, মানে বিজনেস মিডিয়াগুলোতে এই খবরটা আসছে যে সরকারের ঋণ বেড়ে যাচ্ছে। সেখানে অর্থনীতির একটা তত্ত্ব বলে যে দেশের বিকাশের হার যদি ঋণ গ্রহণের যে বৃদ্ধির হার তার থেকে বেশি হয় তাহলে চিন্তা করার দরকার নেই, কিন্তু সেটা যদি কমে যায় খুবই চিন্তার। সেইখানে যে এবছরে এটা গ্রোথ কম দেখানো হচ্ছে, এটা কিন্তু একটা উদ্বেগের বিষয়। আসবো মহানন্দা কাঞ্জিলালের কাছে। তাহলে কি এক্সপেকটেশন রইল, মানে শুধুমাত্র কসমেটিক চেঞ্জেস কিছু করার ছাড়া, কিছু সংখ্যার জাগলারি ছাড়া আর কি কিছু করার থাকছে, কি মনে হয়? হ্যাঁ, যেটা একটু আগে প্রফেসর কুমারজিৎ বললেন যে ভারতবর্ষের অর্থনীতির কথাটা আগে চিন্তা করতে হবে যে কি জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এটা তো ডেভেলপ কান্ট্রি নয়, ডেভেলপিং কান্ট্রি বলতে পারি। প্রথম টার্গেট নিতে হবে যে এমন এমন শিল্প আনা যাতে চাকরি হয়, বেকারত্ব দূর হয়, কারণ সেটা না হলে চাহিদা তৈরি হবে না, চাহিদা তৈরি না হলে যোগান তৈরি হবে না। কাজে সেটা প্রথম লক্ষ্য। আর দেশের মনিটারি পলিসি, মনিটারিস্ট ইকোনমিক্সরা যারা রয়েছেন, মুদ্রাস্ফীতি কি করে কমানো যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যোগান না বাড়লে মনিটারি পলিসি আছে, সেটাতে তো অবশ্যই মনিটারি পলিসির হেল্প নিতে হবে যাতে মুদ্রাস্ফীতি। সন্দীপা চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, সংক্ষেপে। হ্যাঁ, আইএমএফ একটা রিপোর্টে বলেছে যেহেতু ভারতের মতন মাঝারি এবং নিম্নমানের অর্থনৈতিক মানে ইনকামের দেশগুলো যেহেতু এত বড় একটা ঋণের বোঝা নিয়ে চলছে, সে কারণে বাজারে যে ক্রয়ের চাহিদা কম হবে, মানে ডিমান্ড এন্ড সাপ্লাই এর যে ইকুয়েশনটা আছে সেটা খুব শিগগিরই ব্রেক হতে পারে। যদি না এই, আমি আবারও বলছি, 42% টোটাল রাজস্বের কিন্তু যা রাজস্ব আয় হচ্ছে সেটা চলে যাচ্ছে সুদ দিতে। সেটাকে যদি কমানো না যায় তাহলে বিভিন্ন সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট, যেটা সরকারি ইনভেস্টমেন্ট বা বাজেটে যেটা বরাদ্দ হয় সেটা বাড়ানো যাবে না, যার ফলে আবারও বলছি অর্থনৈতিক অসম বন্টন যেটা চলছে এই মুহূর্তে আমাদের দেশে সেটা আরো ভয়াবহ রূপ ধারণ করবে। ঢোলের বাইরেটা যখন বাজানো হয় খুব ভালো আওয়াজ হয়, ঢোলের ভেতরটা ফাঁপা থাকে, যেটা বিজেপি। আপনারা কি সংস্কার প্রত্যাশা করছেন অর্থমন্ত্রীর কাছ থেকে? বিজেপি কি প্রত্যাশা করে নাকি সাধারণ মানুষের সুরাহার পথ? ট্যাক্স রিয়েলাইজেশনটা দেখেন যে বিগত 2-3 বছরে, বিশেষ করে বিগত 2 বছরে পার্সোনাল ইনকাম ট্যাক্স হ্যাজ সারপাস দ্য কর্পোরেট ইনকাম ট্যাক্স, যেটা একটা খুব ভালো দিকচিহ্ন বলে আমি মনে করি। তার মানে আমাদের দেশের ট্যাক্স নেটটা কিন্তু আগে যতটা ছোট ছিল এখন কিন্তু ততটা, পার্সোনাল ট্যাক্সের ক্ষেত্রে বলছি, সেটা ততটা ছোট নেই। এবং খুব সম্ভব আমার কাছে যে ডেটাটা রয়েছে যে আপনারা কি এক্সপেক্ট করেন, আমি যেটা এক্সপেক্ট করছি, যেটা মেজর প্রবলেম একটা যেটা দেখা দিয়েছে যে মধ্যবিত্ত শ্রেণীর হাতে আরো কিছু অর্থ যাতে তুলে দিতে হবে যাতে তাদের ক্রয় ক্ষমতা আরো বেশি করে ইন্টারনাল চাহিদা তৈরি হয়। সেই জন্য যেটা আমি এক্সপেক্ট করছি, অন্তত পক্ষে এবছরে 1 লক্ষ টাকা হলেও 10 লক্ষ টাকা করতে পারবেন কিনা আমি বলতে পারবো না। আমি এক্সপেক্ট করছি এটা 7.5 লক্ষ আছে, এটা 9 লক্ষতে দাঁড়াবে। তার মানে কিছুটা সুরাহা দেওয়ার চেষ্টা হবে। ধীরে ধীরে হয়তো এই বছর না সম্ভব হলে আগামী বছর ওটা 10 লক্ষে চলে যাবে। এবং সেই সঙ্গে ট্যাক্স মধ্যবিত্তদের আপনি আমাকে বলতে দিন, তারপরে আপনি বলবেন। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে যে ট্যাক্সের সাথে সাথে যেটা আমাদের দেশে সব থেকে বেশি
এমপ্লয়মেন্ট জেনারেট করে সেটা হচ্ছে এমএসএমই, এবং এমএসএমইর ক্ষেত্রে বেশ কিছু এবারে সুরাহা আসবে বলে আমি এক্সপেক্ট করছি। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। ক্রিয়েশনের যে ব্যাপারটা, এমএসএমই মূলত আমাদের দেশে দেখবেন, বুঝতে পেরেছি, এমএসএমই এবং আয়করে কাঠামোয় বেশ কিছু পরিবর্তন আনতে পারেন বলে আপনাদের প্রত্যাশা। তৃণমূল কংগ্রেস কি মনে করে এবার সামনে বছরের শেষে বিহার আর সামনে দিল্লি, এই দুটো জায়গাতেই বিজেপির মানে খুব বেশি কিছু পাওয়ার নেই, বিধানসভায় কিছু পাওয়ার নেই, আর বিহারটা রয়েছে, ফলে নির্বাচনের কথা যদি মাথায় না রাখে সংস্কারের পথে হাঁটতে পারেন, আদৌ কি সে পথে হাঁটবেন? প্রথম কথা হলো যে আমি আবারও বলছি যে যাই বাজেট হবে তা সাধারণ মানুষের কাছে কি বেনিফিট হবে আমরা বুঝতে পারছি না। ট্যাক্স, আমরা ট্যাক্স ছাড় করে, আমি যদি ট্যাক্স দেয় যারা, আমি যদি ধরেন ডিরেক্ট যারা ট্যাক্স দেয় তারা, যদি আমি কর্পোরেটটা বাদ দিয়ে দিই, আমরা সাধারণ মানুষের মধ্যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত ভারতবর্ষের যে সংখ্যাটা আছে তাদের হাতে যদি টাকা না থাকে, আপনি ভারতবর্ষে আপনি যে কোনো অর্থনীতিবিদ হতে হবে না তার জন্য, আপনার হাতে টাকা না থাকলে, আপনার ক্রয় ক্ষমতা না বাড়লে, আপনার ডিমান্ড না থাকলে যোগানের হবে, কিন্তু তার জন্য আপনাকে ইনকামের পথটা বাড়াতে হবে। দেখুন ভারতে তো আমাদের রিসোর্স কম নেই, আমাদের মানে ত্রিফসলা জমি থেকে আরম্ভ করে এত ভারতবর্ষে আছে, কিন্তু তার উপরে কৃষকদের উপরে কোনো মানে কংক্রিট কোনো নীতি থাকছে না এই সরকারের। তাদের হাতে অর্থ দেওয়া, সাধারণ মানুষের হাতে, আমি বারবার বলছি ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য মানে প্রথমে আপনাকে চাকরি দিতে হবে। ভারতবর্ষে যে বেকারত্ব বাড়ছে যুবকদের মধ্যে, সেইটা খুব ভয়াবহ। ভারতবর্ষের শিক্ষিত যুবকদের 40% বেকার। এই শিক্ষিত যুবকদের আমরা যদি তথ্যটা কোথায় পেলেন 40% বেকার, আপনি কোনো তথ্য দেখাতে পারবেন? আপনারা তো তথ্য দেন না, কাউন্টার করুন। গতকাল পি চিদম্বরম জি বলেছেন গতকাল, আপনার কথাটা ধরবো তাহলে আপনি রিপোর্ট গুলো দিন সংসদে দাঁড়িয়ে। আচ্ছা নির্মলা সীতারামন, মুশকিল হলো মুশকিল হলো যে আমি একটা কথাই বলছি, এত ভুলভাল তথ্য আপনারা দেন। 40% বেকার, ভারতবর্ষের শিক্ষিত যুবক 40% বেকার। এটা আচ্ছা ঠিক আছে, আমাদের তথ্যটাকে আপনি তো সিএমআই রিপোর্টটা মানবেন না, বলবেন বেসরকারি। না যুবকদের ক্ষেত্রে, শিক্ষিত যুবকদের 45 বছরে সর্বনিম্ন ছিল বেকারত্বের হার। আমাদের বক্তব্য হলো যে মানুষের হাতে কাজের ব্যবস্থা করতে হবে। আপনি যদি বলেন এমএসএমই সেক্টর হোক বা ভারী শিল্প, কিন্তু সেক্ষেত্রে নেই, আমাদের কাজে নেই তো টাকা নেই, ক্রয় ক্ষমতা বাড়ছে না। একটা কিছু আশার আলো দেখতে পাচ্ছেন না বিরোধীরা? কেন্দ্রীয় যারা অর্থনীতির অধ্যাপক তারাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কি কতটা হাতিয়ার রয়েছে বা কতটা টাকা রয়েছে, কতটা পুঁজি রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে, যার মাধ্যমে যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মাধ্যমে অর্থনীতির চাকা ঘোরানো যায়, সেই বিষয়টা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। ফলে আগামী দিন আমাদের দেখতে হবে, আগামীকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঠিক বাজেটের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতির চাকাকে কোন অভিমুখে ঘুরিয়ে দেন, সেটা প্রান্তিক মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য, নাকি পুঁজিবাদী ধনিক শ্রেণীর জন্য, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমাদের আজকের বাজেট 2025 আপাতত এখানেই শেষ করছি। আগামীকাল বাজেটের সমস্ত আপডেট আপনারা দেখতে পাবেন কলকাতা টিভির পর্দায় সকাল থেকে। আমাদের সঙ্গে আজকে ছিলেন সন্দীপা চক্রবর্তী, ডক্টর সুতনু সামন্ত, মৃত্যুঞ্জয় পাল, কুমারজিৎ মণ্ডল, মহানন্দা কাঞ্জিলাল। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাজেট 2025। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।